রেকটিফায়ারের একটা টপিক নিয়ে ডিসকাস করব। থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ার যখন আমরা শুরু করি ব্রেকের আগে, সেখানে দেখে আসছি যে হাই পাওয়ার প্রডিউস করার জন্য আমাদের থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের প্রয়োজন হতে পারে। বিশেষ করে কিলোওয়াট রেঞ্জের যদি পাওয়ার হয় সেক্ষেত্রে থ্রি ফেজ কন্ট্রোল রেকটিফিকেশন প্রয়োজন হবে, যেহেতু সিঙ্গেল ফেজ সেই পাওয়ারটা মিট করতে পারে না। এবং এরপরে থ্রি ফেজ হাফ ওয়েভ কনভার্টার নিয়ে ডিটেল ডিসকাশন আমরা ব্রেকের আগেই সেরে ফেলছি। সেটা হচ্ছে যে হাফ ওয়েভ কনভার্টারটা সার্কিটটা কেমন ছিল, এবং এই ক্ষেত্রে যদি লোডটা পিওরলি রেজিস্টিভ হয় আউটপুটটা কেমন হবে, আউটপুটের ইকুয়েশন কেমন আসবে সেগুলো, এবং একই সঙ্গে লোড যদি চেঞ্জ করে আমরা আরএল লোড করে ফেলি, মানে ইন্ডাকটিভ লোড করি, সেক্ষেত্রে রেজাল্টটা কেমন দাঁড়ায়, যে আউটপুটের ওয়েবশেপ গুলো কেমন আসবে এবং ইকুয়েশন গুলো কিরকম হবে সেটা আমরা দেখে আসছি, এবং একই সাথে আমরা একটা প্রবলেমও সলভ করে আসছি। তো আজকের ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে থ্রি ফেজ সেমি কনভার্টার। থ্রি ফেজ সেমি কনভার্টারের যেই ডিসকাশনসটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকটা এরকম, যে সেমি কনভার্টার নামটা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এক্ষেত্রে আউটপুট ভোল্টেজের যেই পোলারিটি এবং কারেন্টের পোলারিটি, লোড কারেন্টের পোলারিটি এটা এক। কাজেই লোড কারেন্ট যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আউটপুট ভোল্টেজ সবসময় এখানে পজিটিভই হবে, নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই। কাজেই এই ধরনের অপারেশনকে আমরা বলি সেমি কনভার্টার অপারেশন। এবং এই অপারেশনের জন্য যে সার্কিটটা আমরা পিক করলাম সেই সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। এই হচ্ছে সার্কিটটা, এবং এই সার্কিটের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের লোড হিসাবে কানেক্ট করে রাখছে হচ্ছে একটা হাইলি ইন্ডাকটিভ লোড, তার মানে একটা আরএল লোড। হ্যাঁ, এবং এই আরএল লোড থাকলে যে প্রবলেমটা হয় মাঝে মাঝে, যে যেহেতু হাই অ্যামাউন্ট অফ ইন্ডাকটেন্স প্রেজেন্ট থাকে এখানে, সে কারণে লোডের অ্যাক্রসে ভোল্টেজটা অনেক সময় ল্যাগিং কারেন্টের কারণে নেগেটিভ হয়ে যায়, লোডের ভোল্টেজটা নেগেটিভ আসে। তো এই লোডের ভোল্টেজটা যেন নেগেটিভ না আসে সেটা ইনশিওর করার জন্য আমরা এখানে একটা ফ্রি হুইলিং ডায়োড লোডের সাথে প্যারালালে কানেক্ট করে দিলাম। এবং এই ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করে দেওয়ার কারণে যেটা হচ্ছে যে যখনই এখানে কোনো নেগেটিভ ভোল্টেজ আসবে, নেগেটিভ ভোল্টেজটাকে আসলে সে শর্ট করে দিচ্ছে, এবং ফলাফল যেটা নেগেটিভ ভোল্টেজ মানে টার্মিনাল পজিটিভ এবং এই টার্মিনাল নেগেটিভ যখন হচ্ছে তখন এই ডায়োডটা আসলে শর্ট হয়ে যায়। সো আউটপুটে ইভেন্চুয়ালি আমরা কোনো নেগেটিভ ভোল্টেজ পাই না, এবং আউটপুটে কোনো নেগেটিভ ভোল্টেজ না পাওয়া মানে হচ্ছে আউটপুট কারেন্টটা পজিটিভ, আউটপুট ভোল্টেজটা পজিটিভ। সো ডেফিনেটলি এটা একটা সেমি কনভার্টার অপারেশন। সো এই সেমি কনভার্টার অপারেশনটা আমরা একটু ডিটেইলে দেখতে চাচ্ছি, যে এই সার্কিট ডায়াগ্রামটা দেখতে কেমন এবং তার অপারেশনটা কেমন, আউটপুট ভোল্টেজটা কেমন আসে, সেই জিনিসগুলো ডিটেইলে দেখা দরকার। তো ডিটেইলে দেখার জন্য ফার্স্টে আসি আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু চেক করি। সার্কিট ডায়াগ্রাম যেহেতু থ্রি ফেজ সাপ্লাইতে এখানে তিনটা ফেজ, ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি, তিনটা ফেজ দেখতে পাচ্ছি, এবং এই তিনটা ফেজের করসপন্ডিং তিনটা থাইরিস্টর আছে। প্রত্যেক ফেজের জন্য ডেডিকেটেড থাইরিস্টর আছে, যে আমরা ওই ফেজের পাওয়ারটাকে লোডে পাঠানোর জন্য পার্টিকুলারলি ওই থাইরিস্টরটা ব্যবহার করব। যেমন ফেজ এ এর জন্য থাইরিস্টর হচ্ছে থাইরিস্টর T1, ফেজ বি এর জন্য থাইরিস্টর T2 এবং ফেজ সি এর জন্য থাইরিস্টর T3। ওকে, আর রিটার্ন পাথে চাইলে আমরা আবারও থাইরিস্টর ব্যবহার করতে পারতাম, তবে এই ক্ষেত্রে সিম্পলিসিটির স্বার্থে আমরা রিটার্ন পাথে কোনো থাইরিস্টর ব্যবহার করি নাই। আমরা যেটা করছি সেটা হচ্ছে সিম্পলি তিনটা ডায়োড ব্যবহার করলাম। হ্যাঁ, তিনটা ডায়োড ব্যবহার করছি। সো এখানে D1 D2 D3 তিনটা ডায়োড আমরা ইউজ করব। আর লোডটা যেটা বললাম আগেই বলে আসছি সেটা হচ্ছে হাইলি ইন্ডাকটিভ লোড, এবং অবভিয়াসলি এটা একটা ডিসি লোড, খেয়াল রাখতে হবে, কারণ এটা পাওয়ারটা কিন্তু এটা কনভার্টার। ওকে, সো ইনপুটটা আমাদের এসি হলো, আউটপুটটা কিন্তু আসলে ডিসি। সো এটা একটা ডিসি লোড, এবং ডিসি লোডের সঙ্গে আমরা যেটা করলাম একটা ফ্রি হুইলিং ডায়োড কানেক্ট করে দিয়ে লোডের অ্যাক্রসে পজিটিভ ভোল্টেজটাকে এনশিওর করলাম। তো এই হচ্ছে পুরো সার্কিটটা। এইবার আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে সার্কিটের অপারেশনটা এবং তার করসপন্ডিং ওয়েবশেপ গুলো চেক করব। তো যেহেতু এটা কনভার্টার মানে কন্ট্রোল রেকটিফায়ার, এখানে কন্ট্রোল প্যারামিটারটা ছিল হচ্ছে ডিলে অ্যাঙ্গেল। আমি এই যে থাইরিস্টর যেগুলো দেখতে পাচ্ছি, থাইরিস্টর T1 T2 T3, এটা ডিলে অ্যাঙ্গেলকে যদি আমি ভ্যারি করি তাহলে কি হবে, আউটপুটে যে ভোল্টেজটা অ্যাপিয়ার করবে বা আউটপুটে যে পাওয়ারটা যাবে সেই পাওয়ারের পরিমাণটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ, এমন যদি করি যে আমি ডিলে অ্যাঙ্গেলটা একদম 0 ডিগ্রি সেট করে রাখি তাহলে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুটে যাবে। আর যদি আমি ডিলে অ্যাঙ্গেলটাকে একটু বাড়ায় দেই, তার মানে আমি বেশি পাওয়ার পাঠাতে চাচ্ছি না লোডে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বুঝতে পারতেছো যে আউটপুটে বা লোডের অ্যাক্রসে পাওয়ারের পরিমাণটা কমে আসবে বা ভোল্টেজের পরিমাণটা কমে আসবে। কাজে সার্কিট অপারেশনে যাওয়া যাক। সার্কিট অপারেশনে যাওয়ার জন্য আমরা কি করলাম, আমরা এই স্লাইডটা ব্যবহার করব। এই স্লাইডটা আশা করি দেখা যাচ্ছে ভিজিবল। সো থ্রি ফেজ সেমি কনভার্টার উইথ আরএল লোড, এক্স্যাক্টলি সেম সার্কিটটা এখানে আবার ড্র করছি, এবং আমরা এখানে ওয়েবশেপ গুলো ড্র করব। সেই ওয়েবশেপ গুলো ড্র করার জন্য ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা প্লট করতে হবে। সো প্রথমে আমরা সাপ্লাই ভোল্টেজ প্লট করলাম। তোমাদের যাদের সাথে কাগজ কলম নাই তারা একটু কষ্ট করে কাগজ কলমটা জোগাড় করো, এবং কাগজ কলম জোগাড় করে যে আমি যখন এখানে ড্র করবো সাথে সাথে তোমরা নিজেরা ড্র করবা, এটা করলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর বুঝার কোনো মানে সমস্যা হওয়ার কথা না। তো এই ক্ষেত্রে তিনটা ফেজ আমরা এখানে ড্র করলাম, ফেজ এ, ফেজ বি এবং ফেজ সি। খেয়াল রাখতে হবে আমাদের রেফারেন্স ভোল্টেজ হচ্ছে এখানে ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ না কিন্তু। হ্যাঁ, আমরা রেফারেন্স হিসেবে
ফেজ ভোল্টেজ ব্যবহার করতেছি। তো আমাদের প্রথম ফেজটা হচ্ছে ফেজ 1 যেটা বলা হয়েছে V1, এটা আর কিছুই না ফেজ A, হ্যাঁ VA। তো আমরা বেটার হচ্ছে এটাকে এভাবে লিখি, এটাকে আমরা বলি VA, যেটা রেড দিয়ে ইন্ডিকেট করা সেটা হচ্ছে রেড ওয়েভ শেপটা, এটা হচ্ছে ফেজ A এর ভোল্টেজ VA, সরি। গ্রিন দিয়ে যেটা ইন্ডিকেট করা সেটা হচ্ছে ফেজ B অথবা VB, তুমি VAN ও বলতে পারো, কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে ব্লু ওয়ান, সেটাকে আমি বলতেছি হচ্ছে ফেজ সি। সো এটা হচ্ছে ফেজ সি, ভিসি। ওকে, সো এই হচ্ছে আমার তিনটা ফেজ, এবং তিনটা ফেজ কিভাবে ড্র করতে হয়, হাউ দে আর রিলেটেড বাই 120 ডিগ্রি ফেজ শিফট। সো এটা আমরা জানি, এবং এটা আমরা এখানে প্লট করে ফেলতে পারি। সো এই প্লটটা যখন শেষ, এরপরে আমাকে আর কি কি প্লট করতে হবে? স্বাভাবিকভাবে আমার টার্গেট হচ্ছে আউটপুট ভোল্টেজটা ড্র করা। হ্যাঁ, আউটপুট ভোল্টেজ ওয়েবশেপটা প্লট করা, যে কি আসে আউটপুট ভোল্টেজ সেটা আমরা দেখতে চাই। এখন আউটপুট ভোল্টেজ কখন আসবে? যখন তুমি থাইরিস্টর গুলোকে ট্রিগার করবা, প্রপারলি ট্রিগার করবা, তখনই তো আউটপুট ভোল্টেজ, আউটপুটে একটা ভোল্টেজ আসবে বা কারেন্ট ফ্লো করবে। তাহলে আমরা কি করবো? আমরা এখানে তিনটা থাইরিস্টরকে যে গেট পাস দিয়ে অন করা হয়, সেই থাইরিস্টরের গেট পাস প্লট করব প্রথমে। সো গেট পাস ফর T1 VG-T1, গেট পাস ফর T2, গেট পাস ফর T3। ওকে, তিনটা গেট পাস আমরা এখানে প্লট করব। প্লট করার পরে তারপর আমরা আউটপুট ভোল্টেজটাকে প্লট করতে পারবো। এবং এর পাশাপাশি আমাকে আরো কিছু জিনিস প্লট করতে হবে, সেটা হচ্ছে আউটপুটের কারেন্ট কেমন সেটা আমরা দেখতে চাচ্ছি। থাইরিস্টার T1 এর মধ্যে যে কারেন্টটা কন্ডাক্ট করে, সেই কারেন্টের প্লটটা কিরকম বা ওয়েবশেপটা কিরকম সেটা দেখতে চাই। T2 এর ভিতর দিয়ে কারেন্টটা দেখতে চাই, T3 এর ভিতর দিয়ে কারেন্টটা দেখতে চাই, ফ্রিহুইলিং ডায়োড এর ভিতর দিয়ে যে কারেন্ট আছে সেটাও দেখতে চাই, এবং ইভেন্চুয়ালি সোর্স থেকে যে কারেন্টটা বের হয়ে আসে প্রতি ফেজে, তার মধ্যে একটা ফেজ A এর কারেন্টটা আমরা দেখতে চাই। ওকে, তো এখানে অনেকগুলো কম্পোনেন্ট আমরা আসলে প্লট করতে যাচ্ছি। তো প্লট শুরু করব আমরা। তার আগে আরেকটু একটা বিষয় রয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে ডিলে অ্যাঙ্গেল কত হবে, আলফার ভ্যালুটা কত রাখবো, ডিলে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত রাখবো। একদম শুরু করার জন্য আমরা ধরে নিচ্ছি আলফার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তখন কোশ্চেন হচ্ছে যে 0 ডিগ্রিটা তুমি কোথা থেকে কাউন্ট করবা? আমরা 0 ডিগ্রিটা কাউন্ট করব হচ্ছে ক্রস ওভার পয়েন্ট থেকে। আমাদের ক্রস ওভার পয়েন্ট হচ্ছে এইটা, খেয়াল করো, প্রথম ক্রস ওভার পয়েন্ট হচ্ছে এইটা। প্রতিটারই একটা করে ক্রস ওভার পয়েন্ট আছে, যেমন ফেজ এ, যেটাকে আমি রেড দিয়ে মার্ক করছি, ফেজ এ, তার ক্রস ওভার পয়েন্ট হচ্ছে, শুরুর ক্রস ওভার পয়েন্ট হচ্ছে এইটা। ফেজ বি এর জন্য তাহলে এইটা, ফেজ সি এর জন্য হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, কেন বললাম এগুলোকে ক্রস ওভার পয়েন্ট? কারণ এগুলো হচ্ছে শুরুর পয়েন্টটা। শুরুর পয়েন্ট মানে কি, তুমি যদি ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি সেট করো, তার মানে তুমি ফায়ারিং করবা আসলে ঠিক এই জায়গাটাতে, ফেজ এ কে। ওকে, আচ্ছা, ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে কি? কোনো রকম ডিলে করো নাই, কোনো রকম ডিলে করো নাই, তাহলে এটা কোন সেন্সে বলা যায় কোনো রকম ডিলে করি নাই? ফেজ এ কে তুমি আসলে কখন লোডে পাঠাবা? যখন ফেজ এ অন্য যে কোনো ফেজের তুলনায় মোর পজিটিভ হবে, তখনই তুমি তাকে ট্রিগার করবা এবং তার করসপন্ডিং পাওয়ারটাকে লোডে পাঠাবা। আচ্ছা, ফেজ এ কখন থেকে মোর পজিটিভ হয় কম্পেয়ার টু এনি আদার ফেজ? সে কিন্তু পজিটিভ হয় এই জায়গা থেকেই। ওকে, মানে এই প্রথম ক্রস ওভার পয়েন্ট থেকেই সে কিন্তু মোর পজিটিভ হয়। দেখো এখানে রেডটা কিন্তু সবচেয়ে পজিটিভ, বাকি সবকিছু কিন্তু তার নিচে। অলরাইট, সো এই জায়গাটা থেকেই আমি তাকে মোর পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজ পাচ্ছি। কাজে আমি যদি এই যখন থেকে পাচ্ছি তখন থেকে শুরুতেই যদি ট্রিগারিং করে ফেলি, তাহলে আমি সেটাকে বলবো আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে টাইমের স্কেলে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আসলে আর কিছুই না, এই ক্রস ওভার পয়েন্ট যেটা সেইটা, এখানেই আমি তাকে ট্রিগার করলাম। এই যে এই জায়গাটাতে আমি তাকে ট্রিগার করলাম। খেয়াল করো, আমি কিন্তু এখানে ট্রিগার করি নাই। কেন এখানে ট্রিগার করি নাই? কারণ তখন ফেজে কিন্তু পজিটিভ ছিল না, ফেজে কিন্তু ফেজের তুলনায় বরং ফেজ সি মোর পজিটিভ ছিল। অলরাইট, তো সেখানে আমি কিন্তু তাকে ট্রিগার করি নাই। কাজে প্রথমে 30 ডিগ্রি বাদ দিয়ে তারপর ট্রিগার করছি। অলরাইট, 30 ডিগ্রি বাদ দেওয়ার পরে ক্রসওভার পয়েন্ট আসছে, এরপর থেকে ফেজে মোর পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজ। সো সেখানে আমি যে তাকে ট্রিগার করলাম। ট্রিগার করার পরে এখন ট্রিগারিং তুমি কতক্ষণ অন রাখবা, ট্রিগারিং পাসটা তুমি কতক্ষণ অন রাখবা? যেটা আমরা করি সেটা হচ্ছে এরকম, যে ফেজে যতক্ষণ মোর পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজ, ততক্ষণ পর্যন্ত আমি ট্রিগারিং পাসটাকে অন রাখবো, হাই রাখবো। তাহলে এটা কতক্ষণ মোর পজিটিভ? এই পর্যন্ত। খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 120 ডিগ্রি। বাই দ্য ওয়ে, এই 120 ডিগ্রি 180 ডিগ্রি এটা বোঝার সুবিধার্থে আমরা কি করলাম, আমরা এই পুরো এক্স এক্সিসটাকে 30 ডিগ্রি ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিলাম। 30 ডিগ্রি করে ছোট ছোট সেগমেন্টে ভাগ করে নিলাম। কাজে এখানে দেখা যাবে যে 4টা সেগমেন্ট তুমি যদি কভার করো, 1 2 3 4, এই 4 সেগমেন্ট মানে হচ্ছে 120 ডিগ্রি। কাজেই গেট পালস ফর T1 is simply 120 degree. It's simply coming with a duration of 120 degree. হ্যাঁ, এটা হচ্ছে ডিউরেশনটা, বাট তার ডিলেটা বা তার পজিশনটা কিন্তু সিম্পলি 0 ডিগ্রি। 0 ডিগ্রি কখন থেকে? এই যে ক্রস ওভার পয়েন্ট থেকে 0 ডিগ্রি।
খেয়াল রাখবে এটা কিন্তু শুরু থেকে 0 ডিগ্রি না, ক্রস ওভার পয়েন্ট থেকে 0 ডিগ্রি। আচ্ছা, এরপরে তুমি যখন ফেজ বি এর করসপন্ডিং থাইরিস্টরকে ফায়ার করবা, তার মানে T2 কে ফায়ার করবা, সেটা কখন থেকে হবে? সেটা হবে এই জায়গা থেকে, এই যে এখান থেকে শুরু করে এটাও ঠিক একইভাবে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রি কেন? ওই যে ফেজ বিটা মোর পজিটিভ থাকে কম্পেয়ার টু এনি আদার ফেজ অনলি ফর দিস ডিউরেশন, এই যে ডিউরেশনটার জন্য। তো এই পুরো ডিউরেশনটা জুড়ে আমি তাকে হাই রাখলাম, গেট পাসটাকে হাই রাখলাম। এরপরে আসছে ফেজ সি। ফেজ সি এর গেট পাস হচ্ছে VGT3, এটাকে আমি ফায়ারিং করবো হচ্ছে এই জায়গাতে এসে, যে এখান থেকে ফায়ার করে কতক্ষণ চলবে সেটাও আবার আগের মতো 120 ডিগ্রি চলবে। সেই হচ্ছে T3 এর জন্য গেট পালস। আমি তিনটার জন্যই গেট পালস প্লট করে ফেললাম, T1, T2 এবং T3। গেট পালস যদি এমন হয় যে আমি বললাম ডিলে অ্যাঙ্গেল হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, ধরে নাও আলফার ভ্যালু আমি তোমাকে বললাম 30 ডিগ্রি, এখানে তো এই পার্টিকুলার কেসে তো 30 ডিগ্রি কথা বলা হচ্ছে, ধরো তোমাকে বলা হলো আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি, তখন তুমি কি করবা? তখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এরকম, যে আমরা সেই ক্ষেত্রে গেট পাসটাকে 30 ডিগ্রি শিফট করে দিব। কোন জায়গা থেকে? এই যে 0 ডিগ্রির জন্য যে পজিশনটা ছিল সেটা ছিল এইটা, এই পজিশন থেকে এইখান থেকে 30 ডিগ্রি সরাই দেবো ডান দিকে। সো 30 ডিগ্রি সরাই দেবো না, আমরা তখন গেট পাস অ্যাপ্লাই করবো এই জায়গাতে এসে, যদি আলফা ইজ 30 ডিগ্রি হয় গেট পাস অ্যাপ্লাই করবো এখানে এসে, এবং সেটাও কিন্তু চলবে হচ্ছে 120 ডিগ্রি। সো এই যে ডিউরেশনটা এটা কিন্তু প্রতি ক্ষেত্রেই 120 ডিগ্রি, খালি ডিলে অ্যাঙ্গেল যেটা আসবে তার উপর ভিত্তি করে সে ডান দিকে শিফট হতে থাকবে। যদি ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে প্রথম ক্রসওভার পয়েন্ট থেকে আমি ড্র করে ফেলবো, যদি ডিলে অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয় তাহলে ক্রসওভার পয়েন্ট থেকে 30 ডিগ্রি সরায় ডান দিকে ড্র করবো, যদি 60 ডিগ্রি হয় তাহলে দুইটা সেগমেন্ট মানে 60 ডিগ্রি সরায় ড্র করবো, তার মানে তখন হবে ড্র করবো হচ্ছে এই জায়গা থেকে, এখান থেকে শুরু করে 120 ডিগ্রি। ওকে, সো এইভাবে এটা সরে যেতে থাকবে ডান দিকে, তবে ডিউরেশনটা কিন্তু সেই 120 ডিগ্রি থাকবে, এটা খেয়াল রাখতে হবে। সো আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি ডিলে অ্যাঙ্গেলটা সেটা তোমাকে দেখতে হবে, দেখে সেই অনুযায়ী তোমাকে গেট পাসটা প্লট করতে হবে। গেট পাস বুঝতে পারোনি এরকম কেউ আসো কিনা বলো? সবাই বুঝতে পারছো? স্যার এখানে মানে নেগেটিভ সাইডটা কি কখনোই কাউন্ট করা হয় না স্যার? নেগেটিভ মানে এই যে সাইকেল যখন নেগেটিভ হয়ে যাচ্ছে সেই পার্টটা? জি স্যার, হ্যাঁ কাউন্ট করবো আমরা, করবো, তবে গেট পাসের ক্ষেত্রে না। গেট পাস 120 ডিগ্রি দিলে ওইটা যত দেরিতেই তুমি দাও না কেন, হ্যাঁ অবশ্যই তোমাকে ফায়ারিং করতে হবে এই 120 ডিগ্রির ভেতরেই, তাহলে সর্বোচ্চ ডিলে অ্যাঙ্গেল আসলে হতে পারে 120 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে মানে 120 না, মানে হ্যাঁ 120 ডিগ্রির মতো, কারণ এখানে 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেল, এটা কয় ঘর হতে পারে 1 2 3 4, হ্যাঁ 120 ডিগ্রির মতো ডিলে হতে পারে, মানে এইখানে হয়তো সর্বশেষ আসবে, এরকম হয়তো হতে পারে, ঠিক আছে, কিন্তু এরপরে আর যাবে না। মানে ওই যে রেটটার জন্য আর কি স্যার, মানে ফেজ 1 এর জন্য, ফেজ 1 এর জন্য, হ্যাঁ ঠিক একইভাবে ফেজ 2 এরকম 120 সরে যাবে, ফেজ 3 এরকম 120 সরে যাবে, এইভাবে সরতে থাকবে। এবং ফেজ বি কিন্তু 120 ডিগ্রি সরে গেছে, ফেজ সি কিন্তু আরো 120 ডিগ্রি সরে গেছে, মানে তাদের মধ্যে যে রিলেশনটা ছিল অ্যাকচুয়ালি সাপ্লাই ভোল্টেজ হিসাবে, সেই রিলেশনটা আমরা গেট ভোল্টেজও পাচ্ছি, 120 ডিগ্রি করে তারা শিফট করে দেয়। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু লোডটার দিকে তাকাই। লোডটাকে বলা হচ্ছে হাইলি ইন্ডাকটিভ লোড, এবং হাইলি ইন্ডাকটিভ লোডের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এর ভিতর দিয়ে কারেন্ট যেটা ফ্লো করবে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। লোডের ভিতর দিয়ে কারেন্ট যেটা ফ্লো করবে সেটা কনস্ট্যান্ট, সেটা কখনোই বাড়বেও না কমবেও না, যেহেতু হাইলি ইন্ডাকটিভ লোড বলা হচ্ছে সেজন্য। কাজেই যদি কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করে তাহলে আই আউটপুট যেটা, এই যে আই আউটপুট যেটা, সেটা কিন্তু আমরা প্লট করে ফেলতে পারি, বলা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করবে যেহেতু হাইলি ইন্ডাকটিভ লোড। তো সিম্পলি এটা একটা কনস্ট্যান্ট কারেন্ট, সবসময় কারেন্ট থাকবে এখানে। ওকে, সো এটা কোনো চেঞ্জ নাই। আই আউটপুটটা সিম্পলি কনস্ট্যান্ট ভাবে ড্র করে দাও, সবচেয়ে সহজ আই আউটপুট ড্র করা যদি হাইলি ইন্ডাকটিভ লোড হয় এবং ফ্রিভিলিং ডায়োড যদি কানেক্টেড থাকে। আচ্ছা, আমরা একটা কাজ করি, ভি আউটপুট প্লট করা শুরু করি। ভি আউটপুট প্লট করার জন্য যেটা করতে হবে, দেখতে হবে যে কোন থাইরিস্টর কখন অন এবং কারেন্ট কোন পাথে বের হচ্ছে সোর্স থেকে, কোন পাথে ব্যাক করতেছে, এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো যদি বের করতে পারি তাহলে আমি আউটপুটের ভোল্টেজটাকে প্লট করতে পারবো। সো আউটপুট ভোল্টেজটা প্লট করা যাক। ফার্স্টে আসো আমরা এই সেগমেন্টের জন্য প্লট করি, আমরা আসলে সেগমেন্ট ওয়াইজ আগাবো। হ্যাঁ, যেহেতু আমি এখানে সেগমেন্ট ইউটিলাইজ করে 30 ডিগ্রি করে সেগমেন্ট করলাম এবং সেগমেন্ট ড্র ইউজ করে আমি গেট পালস গুলো ড্র করলাম, কাজে এই আউটপুট ভোল্টেজটা প্লট করার সময় আমি সেগমেন্টের কনসেপ্টটাকে কাজে লাগাবো। সো এই সেগমেন্টে দেখা যাক কারেন্ট কোন পাথে বের হয়ে আসে এবং কোন পাথে ব্যাক করে, একটু দেখা যাক। যখন তুমি T1 কে ফায়ার করো, T1 কে ফায়ার করা মানে হচ্ছে এটা ছিল T1, ওকে, সো কারেন্ট কি হবে, কারেন্ট
এই পাথে বের হয়ে আসবে, ফেজ এ থেকে বের হয়ে আসবে, কারণ ফেজ এ মোস্ট পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজেস। T1 দিয়ে গেল, লোড হয়ে এবার সে সোর্সে ব্যাক করবে। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সোর্সে যখন সে ব্যাক করবে সে কোন জায়গা দিয়ে ব্যাক করবে। প্রথম কোশ্চেন হচ্ছে কোন জায়গা দিয়ে ব্যাক করবে না, নিশ্চিতভাবেই বলা যায়। তিনটা পাথ আছে, একটা পাথ হচ্ছে ডায়োড D2 এর পাথ, আর একটা ডায়োড D3 এর পাথ, আর একটা ডায়োড D1 এর পাথ। কোন পাথ দিয়ে ব্যাক করবে না? স্যার D2 দিয়ে। D2 দিয়ে কেন? স্যার এটা দিয়ে তো স্যার ঢুকছে কারেন্ট। এক্স্যাক্টলি, যে পাথ দিয়ে কারেন্ট ঢুকতেছে সে পাথ দিয়ে তো ব্যাক করবে না। ওকে, সো D2 প্রথমেই বাদ। D2 কোনো মানে D2 কে কনসিডার করার কোনো প্রয়োজন নেই, কারণ D2 এমনিতেই বাদ। হ্যাঁ, কারণ D2 দিয়ে এখান দিয়ে বেসিক্যালি এই পয়েন্ট দিয়ে কারেন্ট বের হয়ে আসতেছে, তো এই পয়েন্টে কারেন্ট কখনো ব্যাক করবে না। সে মোস্ট পজিটিভ দিয়ে বের হয়ে আসবে, থাইরিস্টর ট্রিগারিং এর উপর নির্ভর করে সে মোস্ট পজিটিভ দিয়ে বের হয়ে আসবে, এবং সে ব্যাক করার সময় মোস্ট নেগেটিভ দিয়ে ব্যাক করবে। ওকে, সো মোস্ট নেগেটিভ তাহলে এখন কে? আমরা যদি দেখি তার মানে ব্যাক করার জন্য তার দুটো পাথ খোলা আছে, একটা হচ্ছে D3 আর একটা হচ্ছে D1। D3 কানেক্টেড হচ্ছে ফেজ বি এর সঙ্গে, D1 কানেক্টেড হচ্ছে ফেজ সি এর সঙ্গে। খেয়াল করো এদের যে ক্যাথোডটা কিন্তু নেগেটিভে কানেক্টেড। অলরাইট, সো D1 এবং D3 এদের মধ্যে যে বেশি নেগেটিভ হবে সেই পাথ দিয়ে কারেন্টটাকে ব্যাক করাতে হবে, সেই পাথ দিয়ে কারেন্টটা ব্যাক করবে। তাহলে বি এবং সি এর মধ্যে আসলে কে বেশি নেগেটিভ? আমি যদি এই সেগমেন্টের দিকে তাকাই, আমি প্রথম সেগমেন্টে ছিলাম, প্রথম সেগমেন্টের মধ্যে দেখো সিটা হচ্ছে ব্লু, বিটা হচ্ছে গ্রিন। সো সবচেয়ে বেশি নেগেটিভ কে আসলে এখানে? গ্রিনটা। জি স্যার। বি, ফেজ বি, রাইট? ফেজ বি হচ্ছে সবচেয়ে বেশি নেগেটিভ। তার মানে কারেন্ট কিন্তু এখন ব্যাক করবে হচ্ছে D3 দিয়ে। অলরাইট, সে D1 দিয়ে যাবে না। কেন যাবে না? কারণ সি কিন্তু উপরে, বেশ খানিকটা উপরে, বি একদম সবার নিচে, যে গ্রিনটা সবার নিচে। অলরাইট, সো কারেন্ট এ দিয়ে বের হবে, কারেন্ট বি দিয়ে ব্যাক করবে। সো দ্য ভোল্টেজ ইউ উইল গেট অ্যাক্রস দ্য লোড উইল সিম্পলি বি VAB। ওকে, প্রথম সেগমেন্টের জন্য তুমি যে ভোল্টেজটা পাবা লোডের অ্যাক্রসে সেটা হবে, কারেন্ট যেহেতু এ দিয়ে বের হয়ে আসছে এবং বি দিয়ে ব্যাক করছে, সো দ্য ভোল্টেজ ইউ উইল গেট অ্যাক্রস দ্য লোড উইল বি সিম্পলি VAB। ওকে, সো VAB টা তুমি কিভাবে বের করবা? VA টা ছিল এই রেড প্যাটার্নটা, আর বিটা ছিল হচ্ছে এই গ্রিন প্যাটার্নটা। এই দুটার মধ্যে যে ডিফারেন্সটা থাকে সেই ডিফারেন্সটাকে আমরা এখানে VAB হিসেবে প্লট করব। তো একটা কাজ করা যাক, আমরা এখানে প্লট করলাম VAB, মোটামুটি এরকম একটা কিছু আসবে। দুটার মধ্যেকার ডিফারেন্স ডেফিনেটলি জিরো না। দুটার মধ্যে ডিফারেন্স কখন জিরো হয়? এই পয়েন্টে দেখো খেয়াল করে, এই পয়েন্টে, এই ক্রসওভার পয়েন্টটাতে এখানে VA নিচে নেমে যায়, VB নিচে নেমে যায়, কিন্তু একটা পয়েন্টে তারা ক্রস করে। তার মানে VA মাইনাস VB উইল বি জিরো এট দিস পয়েন্ট। হ্যাঁ, এখানে এসে VAB জিরো হবে, বাট আদার দ্যান দ্যাট VAB কখনো জিরো হবে না, VAB একটা নন জিরো ভ্যালু থাকবে। সো প্রথম সেগমেন্টের জন্য আমরা একটা নন জিরো ভ্যালু পেলাম, সেটা হচ্ছে VAB এরকম একটা প্যাটার্ন আমরা পাবো। পরের সেগমেন্টে আসো, এই সেগমেন্টে আসো, এখানে কে বেশি নেগেটিভ? কে বেশি নেগেটিভ? স্যার এখনো তো বি নেগেটিভ স্যার। এখনো বি নেগেটিভ, এক্স্যাক্টলি, এখনো বি নেগেটিভ স্যার। যেহেতু এখনো বি নেগেটিভ, কাজে এটাও VAB কন্টিনিউ করবে। হ্যাঁ, দুটার মধ্যে ডিফারেন্স আমি বের করব, সো এখানেও VAB এটাই নেগেটিভ। তো আমরা এই প্যাটার্নটাকে লিখলাম হচ্ছে VAB। এইবারে আসো এর পরের সেগমেন্টে যাই। এর পরের সেগমেন্ট মানে হচ্ছে আমরা চলে আসছি এখন এই সেগমেন্টে। এখানে দেখো তো কে বেশি নেগেটিভ? এখানে কিন্তু সি বেশি সি নেগেটিভ, কিন্তু বেশি নেগেটিভ হয়ে গেছে, রাইট? এবং এর পরের সেগমেন্টেও কিন্তু তাই, সি বেশি নেগেটিভ। সো এখন তুমি যে ভোল্টেজটা পাবা সেটা কিন্তু হবে এরকম, কারেন্ট এ দিয়ে ঢুকবে, কিন্তু রিটার্ন করার সময় সে সি দিয়ে রিটার্ন করবে। তার মানে কিন্তু তার রিটার্নিং এর পাথ কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। রিটার্নিং এর পাথ কিন্তু সবসময় এক নাই, যদিও সে ঢুকতেছে কিন্তু এ দিয়ে, কারণ এ তো মোর পজিটিভ কম্পেয়ার টু এনি আদার ফেজ, এবং থাইরিস্টর T1 তখন অন, কাজে এ দিয়ে কারেন্ট ঢুকবে এটা আমি নিশ্চিত। বাট রিটার্নিং এর পাথটা কিন্তু ফিক্সড না। কখনো সে বি দিয়ে রিটার্ন করে যখন বি বেশি নেগেটিভ হয়, কখনো সে সি দিয়ে রিটার্ন করে যখন সি বেশি নেগেটিভ হয়। এই ডেসক্রিপশন গুলা বা এই এক্সপ্লেনেশন গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। আমরা যখন থ্রি ফেজের সার্কিট দেখবো, থ্রি ফেজ সার্কিট অপারেশন বোঝার চেষ্টা করব, এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি পরের দিকে আগাতে পারবে না। সো এটা খুব কেয়ারফুলি বুঝতে হবে। আমরা তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সি মোস্ট নেগেটিভ, সে কারণে সি এর পাথে সে ব্যাক করবে, এবং এই বিষয়টা কন্টিনিউ করবে হচ্ছে পরপর দুইটা সেগমেন্ট। ওকে, সো আমরা এখানে যে প্যাটার্নটা পাবো সেটা হচ্ছে ভি এ দিয়ে কারেন্ট ঢুকে সি দিয়ে কারেন্ট বের হয়ে যায় বা রিটার্ন করে, সো VAC।
এরপরের অংশে কি, এরপরের অংশে হচ্ছে গ্রিন। এই যে আমি V2 মানে VB কে ফায়ার করছি, ভিবির মানে করসপন্ডিং যে থাইরিস্টর V2 তাকে ফায়ার করছি। তো তখন কি হবে, কারেন্ট এই পাথে আসবে, লোড দিয়ে একই ডিরেকশনে যাবে এবং রিটার্ন করার সময় সে তার পথ বেছে নিবে। কোন পাথে রিটার্ন করবে? অবভিয়াসলি সে মাঝের যে D3 ছিল সেইটা দিয়ে রিটার্ন করবে না, সে হয় D2 দিয়ে রিটার্ন করবে, নাহলে D1 দিয়ে রিটার্ন করবে। কোনটা দিয়ে রিটার্ন করবে? যে বেশি D2 নেগেটিভ সেটা দিয়ে রিটার্ন করবে, রাইট? সো আমরা এখানে এরকম একটা প্যাটার্ন পাবো, এখানে একটা প্যাটার্ন পাবো, এখানে একটা প্যাটার্ন পাবো। প্রথম প্যাটার্নটা হবে এরকম, কারেন্ট B দিয়ে ঢুকে, সো আমি বলবো VB মোস্ট নেগেটিভ কে, এই অংশ দেখা যাচ্ছে C বেশি নেগেটিভ, এই যে এখানেও C নেগেটিভ, এখানেও C নেগেটিভ, এ তখন উপরে আছে, এটা তো রেড, এ তখন উপরে, সো এখানে হচ্ছে VBC প্রথম অংশে। তারপরে কি, তারপরে এই পোর্শনটা তুমি যদি দেখো, এখানেও কারেন্ট B দিয়ে ঢুকতেছে, সো B টা তো প্রথমে রয়েই যাবে, কিন্তু রিটার্ন করবে হচ্ছে সে A দিয়ে। এই যে এটা বেশি নেগেটিভ হয়ে গেছে না, এখানে এ সবার নিচে, রেডটা সবার নিচে, সো VBA। ঠিক একইভাবে এর পরের অংশে তুমি যখন C এর করসপন্ডিং থাইরিস্টর T3 কে ট্রিগার করবা, তখন তুমি প্যাটার্ন পাবা আবারও এরকম। প্রথমে হবে VC, আমি লিখে দিলাম এটা A হবে, কারণ A বেশি নেগেটিভ প্রথম দুইটা সেগমেন্টে, ওকে? এই যে কোন সেগমেন্ট পর্যন্ত, এই সেগমেন্ট পর্যন্ত, এই দুটো সেগমেন্ট, A বেশি নেগেটিভ। আর এরপরে হচ্ছে আবারও কারেন্ট C দিয়ে বের হচ্ছে, কারণ C টা মোস্ট পজিটিভ, বাট রিটার্ন করার সময় সে B দিয়ে রিটার্ন করবে, কারণ B টা সবচেয়ে বেশি নেগেটিভ। তো আমরা এখানে লিখবো হচ্ছে VCB। সো এই প্যাটার্নটা কিন্তু রিপিট করতে থাকবে। এই যে আউটপুট ভোল্টেজের প্যাটার্ন তাহলে হচ্ছে দেখতে এরকম। আশা করি আমরা আউটপুট ভোল্টেজের প্যাটার্নটা ড্র করতে পারবো যখন আমাদের আলফার ভ্যালু হবে 0 ডিগ্রি। স্যার একটু কোশ্চেন ছিল স্যার, যেটা হচ্ছে স্যার মানে আমি স্যার নেগেটিভের উপর বেস করে স্যার কেন আসতেছি স্যার, এটা একটু আরেকবার বলবেন স্যার? ও আচ্ছা আচ্ছা, তোমার দুটো পাথের মধ্যে আসলে কোন ডায়োডটা অন হবে? এখানে তো রিটার্ন পাথে সবগুলোই তো হচ্ছে ডায়োড, তাই না? জি স্যার, জি স্যার। ডায়োডটা বেশি নেগেটিভ পাবে সেই অন হবে না? ও স্যার নেগেটিভ, জি স্যার, ক্যাথোডের প্রান্ত। যে ডায়োডটা বেশি নেগেটিভ হবে, কারণ সবগুলো কিন্তু নিউট্রালে কানেক্টেড। তো নিউট্রালে যখন নিউট্রালের সঙ্গে বি, নিউট্রালের সঙ্গে সি, তোমার দুটো ডায়োডের কাছে দুটো ভোল্টেজ সোর্স আছে এনবি এনসি, হ্যাঁ? তো যেটা বেশি নেগেটিভ হবে স্বাভাবিকভাবে সেই পাথে রিটার্ন করবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের তিনটা থাইরিস্টর দেখলাম আমরা কিভাবে অন হয়, এবং তিনটা থাইরিস্টর অন হলে পরে ভোল্টেজের প্যাটার্নটা কেমন দাঁড়ায় ভি আউটপুটে সেটা আমরা দেখে ফেললাম। সেটা দেখার পরে আমাদের আরো কিছু কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এরকম যে আমরা আরো কয়েকটা ওয়েভশেপ ড্র করতে চাচ্ছি। কি কি ওয়েভশেপ ড্র করতে চাচ্ছি? প্রথম যে ওয়েভশেপটা ড্র করতে চাচ্ছি সেটা হচ্ছে IT1। IT1টা কি? IT1 হচ্ছে থাইরিস্টর T1 এর মধ্যে যে কারেন্টটা কন্ডাক্ট করে সেটা। আচ্ছা, থাইরিস্টর T1 কখন কন্ডাক্ট করে? থাইরিস্টর T1 কন্ডাক্ট করে যখন তুমি T1 কে ফায়ার করো তখন, তাই না? তো T1 কে তুমি কখন ফায়ার করো? T1 কে তুমি ফায়ার করো যেহেতু 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেল বলা হচ্ছে, তো T1 কে তুমি ফায়ার করছো হচ্ছে এই জায়গাটাতে, এই এতটুকু অংশ T1 কে ফায়ার করা থাকে এবং T1 এর ভিতরে কারেন্ট কন্ডাক্ট করে। অলরাইট, আমি IT1 যখন প্লট করব, বেসিক্যালি জাস্ট এইটুকু পোরশন যেটা VGT1 দেখতে পাচ্ছি, হুবহু এটাই আবার এখানে রিপিট হবে। IT1 থাইরিস্টর T1 এর ভিতরে কারেন্টটা জাস্ট যখন গেট পালসটা দেওয়া থাকে সেই সময় সে কন্ডাক্ট করে। সো এই হচ্ছে আমার IT1। T2 টা কি হবে? যখন তুমি T2 কে ফায়ার করো তখন T2 কন্ডাক্ট করে। সো T2 টা আমি গ্রিন দিয়ে যেটা প্লট করছি এখানেও তাই করব। এটা হচ্ছে T2, এই সময়টা T2 কন্ডাক্ট করে। আর T3 কখন কন্ডাক্ট করে? T3 কন্ডাক্ট করে যখন তুমি কি বলা হয় T3 কে যখন ফায়ার করো, মানে এই যে VGT3 যখন থাকে, এই যে এইটা, এই সময় T3 ফায়ার কন্ডাক্ট করে। সো T3 ডিউরেশনটা হচ্ছে এইটা। তুমি যখন এই তিনটা যোগ করবা, দেখো তো খেয়াল করে, তুমি যখন IT1, IT2 এবং IT3 যোগ করো তখন কিন্তু তুমি এই কারেন্টটা পেয়ে যাবা, লোড কারেন্টটা। এটা পার্টিকুলারলি অ্যাপ্লিকেবল ফর 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেল। হ্যাঁ, 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেলে ফ্রি হুইলিং ডায়োড কোনো কারেন্ট কন্ডাকশনের সুযোগ পায় না 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেলে। যদিও এই কথাটা ডিলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি না হয় 90 ডিগ্রি হয় তখন কিন্তু এই কথাটা প্রযোজ্য না, আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? কাজেই আপাতত যেটা আমরা জানি যে 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেল যদি হয় সেক্ষেত্রে থাইরিস্টর T1, T2, T3 যেভাবে কন্ডাক্ট করতেছে দেখা যাচ্ছে, তখন এই তিনটা কন্ডাকশনের ফলে লোড কারেন্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে এবং এর ভিতর দিয়ে এই লোডের ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করবে। সো আইডিএম এর কোনো প্লট তুমি এখানে পাবা না, আইডিএম পাবা না। এই যে এই পার্টিকুলারলি ফর আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি দেয়ার ইজ নো আইডিএম। ওকে, ফ্রি হুইলিং ডায়োড এখানে কন্ডাকশনের সুযোগই পাবে না। তুমি এই দেখো তিনটা খেয়াল করে, এই যে IT1, IT2, IT3 এই তিনটাকে যখন তুমি যোগ করবা তখন কিন্তু সিম্পলি এরকম একটা কনস্ট্যান্ট কারেন্ট হয়ে যাবে, ঠিক আছে? তো থাইরিস্টর তিনটাই কিন্তু আসলে পুরো কারেন্টটা কন্ডাক্ট করতেছে, এখানে কোনো গ্যাপ নাই এবং সে কারণে ফ্রি হুইলিং ডায়োডের কোনো এখানে রোল নাই, মানে সে কোনো কাজ করার সুযোগ পাচ্ছে না, সোজা কথা। লাস্টের যে প্লটটা সেটা হচ্ছে IA। IA টা কি?
IA টা হচ্ছে সোর্স কারেন্ট ফ্রম ফেজ এ। সো ফেজ এ থেকে কারেন্ট কিন্তু সবসময় যে বের হয় তা কিন্তু না। কারেন্ট কখন বের হয়? যখন তুমি T1 কে ফায়ার করো তখন কারেন্ট বের হয়ে আসে। কিন্তু এমনও তো ঘটছে যে যখন কারেন্ট রিটার্ন করছে এই পাথে, যেমন যখন কারেন্ট রিটার্ন করে D2 পাথে, তখনই কিন্তু এই এর ভিতর দিয়ে কারেন্ট যায় অপোজিট ডিরেকশনে। নরমালি T1 কে ফায়ার করলে কারেন্ট যাবে এই ডিরেকশনে, এবং ধরে নিচ্ছি তুমি এই ডিরেকশনটাকে বলো পজিটিভ। কাজেই যখন কারেন্ট বের না হয়ে বরং রিটার্ন করবে তখন তুমি সেই কারেন্টটাকে কি বলবা? নেগেটিভ বলবা। ওকে, সো আমরা পজিটিভ কারেন্টটাকে ফার্স্টে ড্র করি। পজিটিভ কারেন্টটা তুমি কখন পাবা? যখন কারেন্ট বের হয়ে আসবে। কখন কারেন্ট বের হবে? যখন তুমি T1 কে ফায়ার করবা তখন কারেন্ট বের হবে। T1 কে তুমি কখন ফায়ার করো? T1 কে তুমি ফায়ার করো এই সময়টাতে। ওকে, তো এই জায়গাটুকু জুড়ে তোমার IA আসবে হচ্ছে পজিটিভ। এই জায়গাটুকু জুড়ে IA আসবে হচ্ছে পজিটিভ। IA কখন নেগেটিভ আসবে? যখন এই পাথের কারেন্ট রিটার্ন করবে। আচ্ছা দেখা যাক তো কোথায় কোথায় কারেন্ট রিটার্ন করে। আমি কি বলতে পারি কোথায় কোথায় কারেন্ট রিটার্ন করে? বলতে পারি। কিভাবে? দেখো VBA, তার মানে এখানে কারেন্ট রিটার্ন করবে। VBA তার মানে এই পাথে কারেন্ট রিটার্ন করে। VCA, তার মানে এই দুটো জায়গায় কারেন্ট রিটার্ন করে, তার মানে কারেন্ট অপোজিট ডিরেকশনে যাবে। ওকে, D2 হয়ে এই পাথে যাবে, উল্টা পাথে যাবে। তার মানে তখন তুমি কারেন্টটাকে প্লট করবে হচ্ছে এই যে এইটুকু ডিরেকশনের জন্য তুমি কারেন্টটাকে প্লট করবা এই বরাবর যদি আমি আসি, তাহলে এই জায়গাটুকু জুড়ে হচ্ছে কারেন্ট নেগেটিভ। ওকে, IA কখনো পজিটিভ কখনো নেগেটিভ। সোর্স কারেন্ট পজিটিভ নেগেটিভ দুটাই হতে পারে, বাট লোড কারেন্ট সব সময় পজিটিভ। এই যে লোড কারেন্ট যেটা ছিল I আউটপুট, এটা সব সময় পজিটিভ, কখনোই নেগেটিভ না। অলরাইট, সো এই হচ্ছে লোড কারেন্টের প্যাটার্ন, এই হচ্ছে থাইরিস্টর কারেন্টের প্যাটার্ন। এখানে কোনো ফ্রি হুইলিং ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করার সুযোগ পায় নাই। এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের প্যাটার্ন। এন্ড এই সবকিছুই হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির জন্য। আমরা এখন আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রির এক্সাম্পল তোমাদেরকে গতকালকে ক্লাসে একটা রেকর্ডেড লেকচার ছিল, ওটা আলফা 0 ডিগ্রির জন্য দেওয়া আছে, এবং ওটা একদম টোটালি মানে হাতে আঁকা। কাজেই যদি কখনো ফ্রি হ্যান্ড ড্রয়িং করো তখন ওইটা হয়তো সুবিধা হবে আর কি ওইটা ফলো করতে। তো আমরা কি করবো? আমরা আলফা ভ্যালুটা এখন চেঞ্জ করে দিব। আলফা ভ্যালুটা চেঞ্জ করে ফেলবো হচ্ছে 90 ডিগ্রি। যদি আলফা ভ্যালু চেঞ্জ করে 90 ডিগ্রি করে ফেলি তখন আউটপুটের ওয়েভ শেপটা কেমন দাঁড়াবে সেটা আমরা দেখতে চাই। এবং ঠিক একই সাথে আউটপুটের ওয়েভ শেপ শুধু না, এই সাথে সাথে অন্যান্য যে ভ্যালুগুলো এইগুলো কিভাবে চেঞ্জ হয় বা ওয়েভ শেপগুলো কিভাবে চেঞ্জ হয় সেটাও আমরা দেখতে চাই। কিভাবে চেঞ্জ হয় দেখা যাক। আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য যে ওয়েভ শেপগুলো আসবে সেটা আসলে তোমাদের স্লাইডে করে দেওয়া আছে। আমরা স্লাইডে যাই। স্লাইড নাম্বার 18 এ আসো। স্লাইড নাম্বার 18 হচ্ছে এটা। এই যে তোমাদের এই হচ্ছে আউটপুটের ওয়েভ, সরি ইনপুটের ওয়েভ শেপ হচ্ছে প্রথমটা। ইনপুটের ওয়েভ শেপ সাপ্লাই, তিনটা ফেজ এখানে ড্র করা আছে। আমরা ডিলে করছি, কত ডিগ্রি ডিলে করছি? 90 ডিগ্রি ডিলে করছি। অলরাইট, এবং 90 ডিগ্রি ডিলে করলে আউটপুট ভোল্টেজের প্যাটার্ন আসবে হচ্ছে এইটা। এটা আউটপুট ভোল্টেজের প্যাটার্ন। এবং থাইরিস্টরের ভিতর দিয়ে যে কারেন্টটা ফ্লো করে, সরি সেই থাইরিস্টরের ভিতরে কারেন্টের ফ্লোটা দেখো। IT1 এটা হচ্ছে এই জায়গাটুকু, IT2 এটা IT3 এরকম। ওকে, আচ্ছা এখন দেখো তো তুমি যদি এই তিনটা যোগ করো, IT1, IT2 এবং IT3, এই যে এই তিনটা আমি যদি যোগ করি তাহলে কি এরকম কোনো কনস্ট্যান্ট আউটপুট পাই আই আউটপুটে? আমি কিন্তু পাই না। স্যার পাই না। কেন পাই না? কারণ মাঝে মাঝে গ্যাপ রয়ে গেছে। এই যে একটু গ্যাপ, এই গ্যাপগুলো রয়ে গেছে। তার মানে দাঁড়াচ্ছে যে এই গ্যাপেও কিন্তু একটা কারেন্ট ফ্লো করাতে হবে, এবং এই গ্যাপে কারেন্ট ফ্লো করানোর জন্যই তখন এই ফ্রি হুইলিং ডায়োডটা কাজ করে। যে যখন এখান থেকে কারেন্ট আসে না, এখান থেকে কোনো কারেন্ট নাই, তখন কি হবে? তখন এই লুপে তো কারেন্টটা কনস্ট্যান্ট ফ্লো করাতেই হবে। সেই লুপের কারেন্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য তখন এই ডায়োডটা একটা রোল প্লে করে, এবং এই কারেন্টটাকে তখন সে সাপোর্ট করে। সো এই ডায়োডটা তো কখন কন্ডাক্ট করে? যখন থাইরিস্টর T1 অথবা T2 অথবা T3 কোনটা থেকে যখন কারেন্ট আসে না, তখন এই ডায়োডটা তোমার এই কারেন্টের সাপোর্টটাকে কন্টিনিউ করায়। সো এই হচ্ছে ফ্রি হুইলিং ডায়োডের প্যাটার্নটা, ফ্রি হুইলিং ডায়োডের কারেন্টের প্যাটার্নটা। এটা কিন্তু একটু আগে ছিল না। যখন আমরা 0 ডিগ্রি ডিলে অ্যাঙ্গেলের জন্য করছি তখন কিন্তু এরকম কোনো ফ্রি হুইলিং ডায়োডের কারেন্টের প্যাটার্ন ছিল না, বাট এখানে আছে। ওকে, এবং এই দুটো যখন তুমি যোগ করবা, এই যে এই চারটা, যে তিনটা থাইরিস্টরের কারেন্ট এবং এই ডায়োডের কারেন্ট সবগুলো যোগ করো, তুমি এখন এই কনস্ট্যান্ট কারেন্টটা পেয়ে যাবা। টোটাল অ্যাক্রসে কনস্ট্যান্ট কারেন্টটা পেয়ে যাবা। এখন আমরা এই প্যাটার্নটা আসলে, এটা তো এখানে একদম ডিরেক্ট ড্র করে দেওয়া। আমরা একটা কাজ করি, আমরা নিজেরা প্র্যাকটিস করি যেটা কিভাবে আসছে একটু দেখা যাক। আমরা এখানে চলে আসি। আমাকে বলা হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি।
আলফা ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে গেট পাসটা আমরা কিভাবে প্লট করব? গেট পাসটা প্লট করব আমরা যদি 0 ডিগ্রি হতো তাহলে এখান থেকে প্লট করতাম, যদি 90 ডিগ্রি হয় তাহলে তিনটা সেগমেন্ট সরে এসে এইখান থেকে প্লট করব। যদি 60 ডিগ্রি বলতো তাহলে এইখান থেকে প্লট করতাম, যদি 30 ডিগ্রি বলতো তাহলে এখান থেকে প্লট করতাম। অলরাইট, যেহেতু আমাকে বলছে 90 ডিগ্রি, কাজে আমি এখান থেকে প্লট করব। এই শুরু থেকে 90 ডিগ্রি সরে আসলাম, তার মানে এইখান থেকে শুরু হবে তার কন্ডাকশন VGT1। কতক্ষণ যাবে? ওই সে আগের মতোই 120। পালসের ডিউরেশনটা চেঞ্জ হবে না, এটা কিন্তু সবসময় 120। ওকে, সো প্রথমটা যদি ড্র করতে পারি VGT1, যদি ড্র করতে পারি VGT2 ড্র করতে পারবো, এটাও 120। VGT3 ড্র করতে পারবো, এটাও 120। ওকে, তিনটা গেট পাস আমি প্লট করলাম। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার সাপ্লাই ভোল্টেজ যেমন পিরিয়ডিক সিগন্যাল, তোমার গেট পালসটাও কিন্তু পিরিয়ডিক সিগন্যাল। তুমি একটা গেট পালস ইউজ করে জাস্ট একটা ফেজ থেকে একবারই পাওয়ার নিবা না। এই ফেজ যতবার আসবে, যতবার মোর পজিটিভ হবে কম্পেয়ার টু এনি আদার ফেজ, প্রতিবারই কিন্তু তুমি তার কাছ থেকে পাওয়ার নিবা, রাইট? তার মানে সাপ্লাই ভোল্টেজটা যেমন একটা পিরিয়ডিক সিগন্যাল, গেট পালসটাও কিন্তু একটা পিরিয়ডিক সিগন্যাল। সো গেট পালস যদি পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে বলতে হবে যে এটাও পিরিয়ডিক সিগন্যাল, এটাও পিরিয়ডিক সিগন্যাল, এটাও পিরিয়ডিক সিগন্যাল। সো পিরিয়ডিক সিগন্যালের বৈশিষ্ট্য কি? পিরিয়ডিক সিগন্যালের বৈশিষ্ট্য হচ্ছে তার একটা পিরিয়ড থাকে, যেটাকে আমি বলি 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে যেহেতু এটা একটা স্কয়ার ওয়েভের মতো দেখা যাচ্ছে বা একটা পালসেটিং সিগন্যালের মতো দেখা যাচ্ছে, সো এই কিছু একটা সময় সে হাই থাকে, তার ভ্যালুটা হাই থাকে, আর বাকি সময়টা তার ভ্যালু লো থাকে। হ্যাঁ, এই দুটা মিলায়, এই হাই এবং লো, এই পুরো টাইমটা মিলায় বা টি অন টি অফ, এই পুরো টাইমটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে হাই কতক্ষণ থাকলো খেয়াল করে দেখো, আমি একদম লাস্টেরটাতে আসি, VGT3 তে আসি। হাই কতক্ষণ আছে এখানে? 1 2 3 4, 120 ডিগ্রি। তাহলে সে লো কতক্ষণ থাকবে? কমপ্লিট পিরিয়ড হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রির মধ্যে 120 ডিগ্রি সে টি অন, তাহলে টি অফ কতক্ষণ? খুব সহজ কোশ্চেন কিন্তু। টি অন 360 ডিগ্রির মধ্যে টি অন হচ্ছে 120 ডিগ্রি, তাহলে টি অফ কতক্ষণ? 240 স্যার। 240, এক্স্যাক্টলি। 240। সবসময় কোশ্চেন কঠিন না তো, মাঝে মাঝে কোশ্চেন সহজ কোশ্চেন করি তো। সেটা 240, ঠিক আছে? তো 240, তাহলে 240 যদি হয় তাহলে 240 কোথায় শেষ হচ্ছে দেখি? 1 2 3 4 5 6 7 8, প্রতিটা সেগমেন্ট 30 ডিগ্রি করে ছিল, তার মানে এখানে সে 240 শেষ হয়ে যাচ্ছে। সো এই একটা তার কমপ্লিট পিরিয়ড, যেখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে তার একটা কমপ্লিট পিরিয়ড। এরপরে আবার সিগন্যাল হাই হবে, তাই না? এরপরে রিপিট হবে সিগন্যালটা, সো এখানে রিপিট হোক, এখানে এসে সিগন্যাল আবার রিপিট হবে। তো এই হচ্ছে আমাদের VGT3। এরকম প্রত্যেকটার জন্যই হবে, বাকিগুলো ড্র করা হয়নি, বাট প্রতিটার জন্য কিন্তু এরকম হবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে যদি তাই হয়, এবার একটা কাজ করি, আমি একটু ক্লিন করে রাখি এটা, যে এখানে আমাদের T3টা আসবে। আচ্ছা, এবার সেগমেন্ট ওয়াইজ আউটপুট ভোল্টেজটা প্লট করা যাক। সেগমেন্ট ওয়াইজ প্লট করব, তাহলে আমরা একটা কাজ করি আমাদের কাজের সুবিধার্থে, যেহেতু ফেজ এ দিয়ে সবকিছু শুরু করি, আমরা ফার্স্টে এই সেগমেন্ট এগুলো সলভ করি। দেখো তো কি ঘটে যখন আমি এই সেগমেন্টে তাকাই। ভি আউটপুট প্লট করতে যাচ্ছি আগের মতোই। আই আউটপুটটা হচ্ছে কনস্ট্যান্ট, আই আউটপুটটা হচ্ছে কনস্ট্যান্ট, সো আমরা এটাকে কনস্ট্যান্ট ধরে নিব আই আউটপুটটাকে। ভি আউটপুটটা দেখা যাক কি আসে। প্রথম সেগমেন্ট, যে সেগমেন্ট নিয়ে আমি কাজ করবো সেটা হচ্ছে এই সেগমেন্টটা, এই যে এখানে যে টিক দেওয়া আছে এটা। এখানে যখন তুমি T1 কে ফায়ার করো, কারেন্ট স্বাভাবিকভাবে এই পাথে বের হয়ে আসবে, ব্যাক করবে হচ্ছে কোন একটা পাথে, বাট অবভিয়াসলি D2 দিয়ে না, হয় D3 না হলে D1, কোনটা দিয়ে ব্যাক করবে? যেটা বেশি নেগেটিভ সেটা। কে বেশি নেগেটিভ? দেখা যাচ্ছে ব্লুটা সবার নিচে। ব্লুটা কি? ব্লুটা হচ্ছে ফেজ সি, তার মানে সে আসলে D1 দিয়ে ব্যাক করবে, রাইট? সে D1 দিয়ে ব্যাক করে, সো ফেজ সি দিয়ে সে ব্যাক করে, সো কারেন্ট ঢুকে এ দিয়ে, ব্যাক করে সি দিয়ে, সো দ্য ভোল্টেজ ইউ আর গোইং টু গেট ইজ সিম্পলি VAC। ওকে, সো তুমি রেডটাকে বলতেছো VA, ব্লুটাকে বলতেছো VC, এবং দুটার মধ্যে ডিফারেন্সটা তুমি নাও। তো ডিফারেন্সটা কেমন হতে পারে? ডিফারেন্সটা এরকম কিছু হচ্ছে, ধরো প্রথম সেগমেন্টে এরকম, দ্বিতীয় সেগমেন্টের ডিফারেন্সটা আরো একটু কমে যায়। হ্যাঁ, খেয়াল করবা যে দুটার মধ্যে যখন তুমি ডিফারেন্স ড্র করতে থাকো, এই ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। এই যে এখানে যদি আমি ডিফারেন্সটা দেখি, এই ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে একটা সময় কিন্তু এটা জিরো হয়ে যায়। VAC প্রথমে বেশ ভালোই ডিফারেন্স ছিল, আস্তে আস্তে ডিফারেন্সটা কমতেছে, কমতে কমতে কিন্তু এখানে এসে জিরো হয়ে যাচ্ছে, কারণ একটা একটা ক্রস করতেছে, রাইট? সো ওই জায়গায় এসে সে পুরোপুরি জিরো হয়ে যাবে। আচ্ছা, কোথায় এসে জিরো হচ্ছে? এই জায়গাটাতে এসে সে পুরোপুরি জিরো হয়ে যাচ্ছে। এই যে এই বরাবর তুমি যদি আসো, এই লাইন বরাবর আসো, এই লাইন বরাবর আসলে তুমি দেখবে যে এখানে এসে VAC মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ এ এবং সি একটা একটা ক্রস করছে, তো এখানে এসে জিরো হয়ে গেছে।
So the voltage you are getting over these three segments is nothing but VAC. ওকে, এখানে এই হচ্ছে VAC। এরপরের আউটপুটটা কি হবে, এরপরে কি পাবা তুমি? এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তুমি একটা গেট পাস দিচ্ছ, তুমি কিন্তু গেট পাস দিচ্ছ, T1 এ গেট পাস দিচ্ছ, বাট T1 অন থাকবে না। কেন অন থাকবে না? কারণ তুমি যদি এখন দেখো যে এখানে VA টা নেমে গেছে, রেডটা ছিল VA টা নিচে নেমে গেছে, VC টা উপরে উঠে গেছে। কাজে এখন তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে VAC এর ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তোমার উত্তর কি হওয়া উচিত? VAC এর ভ্যালুটা এখন পজিটিভ না নেগেটিভ? VA টা কিন্তু নিচে নেমে গেছে, নেগেটিভ এটা উপরে উঠে গেছে, VAC টা নেগেটিভ না এখন? জি স্যার নেগেটিভ। হ্যাঁ, VAC যদি নেগেটিভ হয় তার মানে থাইরিস্টরটা কি পাচ্ছে? নেগেটিভ ভোল্টেজ পাচ্ছে না? T1 থাইরিস্টর কিন্তু পাচ্ছে নেগেটিভ ভোল্টেজ। সো থাইরিস্টর যদি নেগেটিভ ভোল্টেজ পায় তার মানে থাইরিস্টর কন্ডাক্ট করতে পারবে না, থাইরিস্টর রিভার্স বায়াস হয়ে যাবে, থাইরিস্টর অফ হয়ে যাবে। থাইরিস্টর যদি কন্ডাক্ট না করে তার মানে এখানে তুমি আর কোনো ভোল্টেজ পাচ্ছ না। অলরাইট, এখানে কিছু নাই। এই জায়গাটাতে যেটা হচ্ছে যে এই যে গ্যাপটা, মানে যেহেতু এখানে কোনো কারেন্ট সে পাঠাচ্ছে না, লোডে সে কোনো কারেন্ট পাঠাচ্ছে না, এই গ্যাপটাতে, এটা তো হাইলি ইন্ডাকটিভ লোড ছিল, এতক্ষণ তো কারেন্ট ফ্লো করতেছিল, হঠাৎ করে তো কারেন্ট ফ্লো বন্ধ হতে পারে না। সো কারেন্টটা এখন এই পাথে ফ্লো করবে। যখন এই পাথে ফ্লো করবে তখন এই ডায়োডটা শর্ট না? খেয়াল করে দেখো তো, এই ডায়োডটা শর্ট হয়ে গেল, এবং ডায়োডটা যদি শর্ট হয় সো আউটপুটের কাছে ভোল্টেজ তুমি যেটা পাবা সেটা পাবা 0। যে ডায়োড যেহেতু শর্ট হয়ে গেল সেহেতু ডায়োডের কাছে 0.7 ভোল্ট অ্যাকচুয়ালি পাও, বাট ওইটাকে একদম নেগলিজিবল বলতে পারি, কারণ 220 ভোল্ট যদি সাপ্লাই হয় তো তার রেসপেক্টে 0.7 কিছুই না। হ্যাঁ, কাজে এখানে তুমি যে ভোল্টেজটা পাচ্ছ সেটা হচ্ছে সিম্পলি 0, শর্ট সার্কিট ভোল্টেজ। এবং কিন্তু কারেন্টটা কিন্তু কন্টিনিউ করে, এই যে কারেন্ট কিন্তু কন্ডাক্ট করতেছে, কারেন্ট পুরো সময়টা জুড়ে কন্ডাক্ট করতেছে। কাজে এই সময়টাতে তুমি যদি থাইরিস্টর T1 এর গেট কারেন্টটা যদি প্লট করতে চাও, থাইরিস্টর T1 কতক্ষণ কন্ডাক্ট করছে, থাইরিস্টর T1 কিন্তু কন্ডাক্ট করছে এই সময় থেকে শুরু করে এই পর্যন্ত, এরপরে কিন্তু আর না, T1 কিন্তু অফ হয়ে গেছে। অলরাইট, এরপরে তুমি আবার T2 কে ফায়ার করবা, তখন দেখা যাবে এখানে একটা ভোল্টেজ আসবে, এখানে একটা ভোল্টেজ আমরা পাবো। ওকে, এরপরে আবার T3 কে ফায়ার করবা, তখন এখানে একটা ভোল্টেজ পাবা। সো এইভাবে আমরা ভোল্টেজের প্যাটার্ন গুলো পাবো। ওকে, এবং তার করসপন্ডিং কারেন্টের প্যাটার্নও পাবো। এই যে এখানে IT2 পাবো, এখানে IT3 পাবো। সরি, তো ভুল আসছে বোধহয়। হ্যাঁ না, ঠিক ছিল। এই মাঝে মাঝে একটা গ্যাপ রয়ে গেছে, যেমন এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ। যখন তোমার থাইরিস্টরটা কন্ডাক্ট করতে পারে না তখন কে কন্ডাক্ট করে? তখন ফ্রি হুইলিং ডায়োডটা কন্ডাক্ট করে। সো এই জায়গাটাতে গ্যাপগুলোতে বসে যাবে হচ্ছে ফ্রি হুইলিং ডায়োডের কারেন্টটা। এখন তুমি যখন এই সবগুলোকে যোগ করবা, থাইরিস্টর তিনটার কারেন্ট এবং এই ফ্রি হুইলিং ডায়োডের কারেন্ট সবগুলোকে যোগ করলে তখন তুমি এই আউটপুট কারেন্টটা পেয়ে যাবা, হুইচ ইজ কনস্ট্যান্ট। এবং একইভাবে তুমি আইএটাকেও প্লট করতে পারো। আইএটা কি আসবে? যখন তোমার এডি কারেন্ট বের হয়ে আসে সেটাকে তুমি যদি বলো এরকম পজিটিভ, পজিটিভ বলো, যখন এডি কারেন্ট রিটার্ন করবে, দেখতে হবে কোন পাথে রিটার্ন করে, তখন সেটা হয়ে যাবে নেগেটিভ। তো সেই প্লটটাই আমরা এখানে আসলে করছি। এই যে এই প্লটটাই যে এইমাত্র যেটা এখানে করলাম, হ্যাঁ, এটাকে একদম ফেয়ার করে করা আছে হচ্ছে এই জায়গাটাতে। অলরাইট, সো আমরা আশা করি যদি তুমি এটা বুঝে থাকো তাহলে এটার আউটপুট গুলো কিরকম আসছে, এই যে কেন এরকম আসছে, এটা তোমার বুঝতে সমস্যা হওয়ার কথা না। স্যার তার মানে স্যার আমার স্যার যদি ডিলে অ্যাঙ্গেল থাকে তাহলে স্যার ফিউলিং এর একটা মানে ওয়েভ শেপ পাবো। হ্যাঁ হ্যাঁ, ডিলে অ্যাঙ্গেল 0 ডিগ্রির জন্য তুমি কিছু পাবা না, বাট ডিলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি না হয় এরকম 90 ডিগ্রি হয়ে যায়, বা আমি 90 ডিগ্রির জন্য পাচ্ছি, হয়তো 30 ডিগ্রির জন্য পাবো না, বাট 90 ডিগ্রির জন্য একদম ক্লিয়ারলি পাচ্ছি। জি স্যার। কোনটার জন্য পাবো কোনটার জন্য পাবো না তোমরা খুব ইজিলি বের করতে পারো। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবা, সেটা হচ্ছে আলফা 30 ডিগ্রির জন্য কি হবে, আলফা 60 ডিগ্রির জন্য কি হবে, এগুলো একটু প্র্যাকটিস করো। আমি তো ক্লাসে দেখালাম 0 ডিগ্রিটা দেখালাম আর 90 ডিগ্রিটা দেখালাম। সো আলফা 30 ডিগ্রির জন্য কি হবে, আলফা 60 ডিগ্রির জন্য কি হবে, এগুলো একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে পরে আর কোনো কনফিউশন থাকবে না। যদি কোনো কনফিউশন থাকে যে বুঝতেছো না কেন হচ্ছে এটা, তাহলে জাস্ট আমাকে নক করবা, আমরা ইনশাআল্লাহ ক্লাসে প্রয়োজন আবার ডিসকাস করবো। কিন্তু থ্রি ফেজের অপারেশনটা এটা খুবই ইম্পর্টেন্ট, যে কেন এটা কিভাবে অপারেট করে, যে কেন আউটপুট ভোল্টেজটা এরকম হয়, কারেন্টটা কোন পাথে বের হয় কোন পাথে রিটার্ন করে, সেই প্রতিটার পিছনে ডেফিনেটলি কিছু না কিছু যুক্তি থাকে। তো এই উত্তরগুলো জানতে হবে, সবগুলোর উত্তর জানতে হবে। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আজকে এখানে শেষ করব। যারা ক্লাসে প্রেজেন্ট ছিলাম আমরা সবাই একটু চ্যাট বক্সে আমার ওয়াই লিখে দিই, তাহলে এরপর আমি ক্লাসটা ক্লোজ করে দিব। আর কোনো কোশ্চেন থাকলে করতে পারো।
স্যার আমি যদি স্যার ফ্রিউলিং ডায়োডটা যদি নাই দিই স্যার আলফা অ্যাঙ্গেল থাকা সত্ত্বেও স্যার, তখন স্যার তাহলে তো স্যার আমি কনস্ট্যান্ট কিছু পাবো না স্যার আউটপুটে কারেন্ট। না, তখনও পাবো। আমি যদি ফিউলিং ডায়োড না দিই তখনও পাবো, যদি লোডটা ইন্ডাকটিভ হয় তখন। আদারওয়াইজ পাবো না স্যার। লোডটা রেজিস্টিভ হলে পাবো না। জি স্যার। লোড রেজিস্টিভ হলে তো ভোল্টেজ জিরো মানে কারেন্টও জিরো, তখন পাবো না। জি স্যার, বুঝতে পারছি। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফুল কনভার্টার দেখবো, তখন ব্যাপারটা হয়তো আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যাটেন্ডেন্স মোটামুটি পেয়ে গেছি। তো আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে আবার। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।